এমসিকিউ আকারে। তো ওইটা হচ্ছে অনলাইনেই হবে এক্সামটা। আমি এর মধ্যে হচ্ছে আপনাদের যত রিডিং ম্যাটেরিয়াল ছিল লেদ মেশিনের আপলোড করে দেবো আজকেই, হয়তোবা আমি রিডিং ম্যাটেরিয়াল গুলো আপলোড করে দেবো, আর ভিডিওটা হয়তোবা 2-1 দিনের মধ্যে আপলোড করব। এইটা ছিল হচ্ছে আপনাদের ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। আর আজকে থেকে আমরা হচ্ছে নতুন টপিক শুরু করতেছি, মিলিং মেশিন। এটা হয়তোবা 3 দিন লাগতে পারে, মানে 3টা লেকচার লাগতে পারে আমাদের। তো যেহেতু আমরা লেদ মেশিন পড়েছি, লেদ মেশিনের বেসিক গুলা জেনেছি, তো মিলিং মেশিনটা বুঝতে খুব একটা বেশি অসুবিধা আপনাদের হবে না যদি আপনারা লেদ মেশিন ভালো করে বুঝে থাকেন। মিলিং মেশিনও হচ্ছে আপনাদের সিমিলার টাইপ। এনিওয়ান? স্যার এখানে ওয়ার্ক পিসকে মোশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওইখানেও তো ওয়ার্ক পিসকে মোশন দেওয়া হয়, ওইখানে রোটারি মোশনে থাকে ওয়ার্ক পিস। এখানে কাটিং ফিটটা মানে স্থির, কোনো মোশনে নাই কাটিং টুলটা। স্থির না, মানে রোটেট করতেছে আর কি। ওটাতে স্যার রোটারি মেশিনে কাটিং টুলটা রোটারি মোশনে থাকে আর ওয়ার্ক পিসটা লিনিয়ারে থাকে, আর টার্নিং এ অপরটা থাকে স্যার ব্লিডে। হ্যাঁ, ভেরি গুড। হুমায়রাও যেটা বলছে সেটাই হচ্ছে রাকিবুল বলল, আসিফও সেম কথাই বললো। এটা কি বোঝা যাচ্ছে তাহলে? জি স্যার। আমাদের লেদ মেশিনে এই কালোটা হচ্ছে ওয়ার্ক পিস, তো ওয়ার্ক পিসটা ছিল হচ্ছে রোটারি মোশনে। এখানে দেখেন ওয়ার্ক পিসটা হচ্ছে আপনার লিনিয়ারলি মুভ করতেছে, সো ওয়ার্ক পিসের মুভমেন্টটা হয়ে গেছে লিনিয়ার। আর এখানে এইটা হচ্ছে আমার কাটিং টুল, কাটিং টুলটা দেখেন রোটেট করতেছে, যদিও এখানে বোঝা যাচ্ছে না, বাট এটা রোটেট করতেছে। আমাদের লেদ মেশিনে কাটিং টুলটা হচ্ছে লিনিয়ারলি মুভ করতে, আমরা ফিট বলতাম। আর এইখানে কাটিং টুলটা হচ্ছে আপনার রোটেট করতেছে। এটা কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন মিলিং মেশিন। এটা হচ্ছে মোশনের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এরপরে টাইপের উপর যদি ডিপেন্ড করে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, আমরা লেদ মেশিনে শুধুমাত্র সার্কুলার অবজেক্ট গুলাকে বা সার্কুলার ওয়ার্ক পিস গুলাকে মেশিনিং করতে পারতাম, কিন্তু মিলিং মেশিনে দেখেন ফ্ল্যাট একটা অবজেক্টকে আপনি মেশিনিং করতে পারতেছেন। এই কালো যে অবজেক্টটা দেখতেছেন সেটা হচ্ছে ফ্ল্যাট, এই ফ্ল্যাট অবজেক্টটাকে হচ্ছে আপনি মেশিনিং করতেছেন। অথচ আমরা লেদ মেশিনে সবসময় রাউন্ড অবজেক্টকে মেশিনিং করি। আর মিলিং মেশিনে আমরা রাউন্ড অবজেক্টকেও মেশিনিং করতে পারি, আবার ফ্ল্যাট অবজেক্টকেও মেশিনিং করতে পারি। সো এটা হচ্ছে 2 নম্বর পার্থক্য, যে ওয়ার্ক পিসের টাইপটা উপর ডিপেন্ড করে আমরা সেকেন্ড ডিভিশন মানে সেকেন্ড ডিফারেন্সিয়েট করতে পারি। এরপরে থার্ড যে পয়েন্টটা আমরা দেখেছিলাম, লেদ মেশিনে শুধুমাত্র একটা মোটর থেকে পুরা বডির প্রত্যেকটা মোশন ডিপেন্ড করতেছে ওই একটা মোটরের স্পিড থেকে। দ্যাট মিনস ওই মোটরের একটা স্পিড থেকে আমরা প্রত্যেকটা বডি পার্টকে মুভ করাতে পারতেছি। স্পিন্ডল রোটেট করতেছে ওই একটা মোটরের স্পিড থেকে। আবার টুল যে লিনিয়ারলি মুভ করতেছিল ওইটা ওই ইনিশিয়াল যেই মোটরটা ছিল ওই মোটরের স্পিডটাই কোনো না কোনো ভাবে গিয়ার ট্রেনের মাধ্যমে আপনার টুলকে মুভ করাচ্ছিল। সো এখানে ছিল ইনপুট পাওয়ার হিসাবে একটা মোটর, কিন্তু মিলিং মেশিনে হচ্ছে ইনপুট পাওয়ার হিসাবে আপনার 2টা মোটর থাকে। একটা মোটর হচ্ছে আমার কাটিং টুলকে ঘোরাতে সাহায্য করে বা রোটেট করতে সাহায্য করে, আর একটা মোটর হচ্ছে আমার এই টেবিলটাকে মুভ করতে সাহায্য করে। এই টেবিলের সাথে হচ্ছে আমার থাকে হচ্ছে কাটিং সরি ওয়ার্ক পিসটা, এটা হচ্ছে আমার টেবিল। সো এই টেবিলের সাথে হচ্ছে আমার ওয়ার্ক পিসটা থাকে। সো এই ওয়ার্ক পিসটাকে মুভ করতে হলে আমার টেবিলটাকে মুভ করাতে হবে। সো এই টেবিলটাকে মুভ করানোর জন্য আমার আলাদা আরেকটা মোটর থাকে। সো এখানে 2টা মোটর থাকে, ঠিক আছে? সো 2টা মোটর থেকে হচ্ছে আমরা পাওয়ার পাই। এই ছিল বেসিক 3টা পার্থক্য। এরপরে 4 নম্বর পার্থক্য যদি আমি বলি, লেদ মেশিনে হচ্ছে কাটিং টুল যেটা ছিল সেটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ছিল। দ্যাট মিনস একটা পয়েন্ট দিয়ে, একটা শার্প পয়েন্ট দিয়ে সে হচ্ছে কাটিংটা কমপ্লিট করতো। কিন্তু মিলিং মেশিনে আপনার মাল্টিপল পয়েন্ট কাটিং টুল থাকে।
দ্যাট মিনস অনেকগুলা সূক্ষ্ম সূক্ষ্ম এজ দিয়ে কাটিংটা কমপ্লিট হয়। সো এই জন্য বলা হচ্ছে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। মিলিং মেশিনে যে ধরনের কাটিং টুল ইউজ করা হয় সেটা হচ্ছে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল। জি স্যার এই যে সিঙ্গেল পয়েন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, জি যে বলেন। লেড মেশিনে যদি সিঙ্গেল পয়েন্ট মানে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে যদি অপারেশন করা হয়, তাহলে মানে ফর্মিং যেটা হয় সেটার বেলায় কি সিঙ্গেল পয়েন্টই থাকে কাটিং টুলটা? ফর্মিং এর কি দেখেছিলাম আমরা, কাটিং টুলটা ফর্ম শেপে থাকে তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আর সেটা সিঙ্গেল পয়েন্ট হচ্ছে না, সেক্ষেত্রে সেটা কি মাল্টিপল পয়েন্ট হয়ে যাচ্ছে। সেটা কি লেড মেশিনে করা হয়, মানে করা যায় না? হ্যাঁ, ইউজুয়ালি আমি বলতেছি ইন জেনারেল আচ্ছা, লেদ মেশিনে যে টার্নিং অপারেশন গুলো করা হয় বা টার্নিং রিলেটেড যে অপারেশন গুলো করা হয় সেগুলো সব সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করে করা হয়। জি স্যার। মানে ইন জেনারেল কিন্তু বলতেছি, যেমন আমরা লেদ মেশিনে কিন্তু ড্রিলিং করতে পারি। তো ড্রিলিংটা হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার আবার মাল্টিপল পয়েন্ট, কারণ ওইটার অনেকগুলো শার্প পয়েন্ট থাকে, ওই পয়েন্ট গুলো দিয়ে হচ্ছে হোল ক্রিয়েট করা হয়। হুম, বাট বোরিং জি এর স্যার। ক্ষেত্রে যদি চিন্তা করেন বা রিমিং এর ক্ষেত্রে যদি চিন্তা করেন সেখানে কিন্তু হচ্ছে একটা মাত্র কাটিং পয়েন্ট থাকে। সো ইন জেনারেল যদি আমরা বলি তাহলে হচ্ছে লেদ মেশিনে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করা হয়। বুঝতে পেরেছি। Okay. তাহলে 4টা পার্থক্য আমি বললাম, এটা কিন্তু কোথাও মানে এটা কিন্তু লেকচারে কোথাও আলাদাভাবে লেখা নাই যে এই ডিফারেন্স গুলা। তো এটা যেটা বলতেছি সেটাই হচ্ছে আপনাদেরকে নোট ডাউন করে রাখতে হবে, বা দুইটা মেশিনকে যখন দেখবেন ওইটা দেখে তখন হচ্ছে পার্থক্য গুলা বলতে হবে। তাহলে কেউ একজন বলেন যে 4টা পার্থক্য কি কি বললাম আমি? এনিওয়ান? ফাইম আছেন? জি স্যার। বলেন তো 4টা পার্থক্য কি কি বললাম? স্যার মিলিং মেশিন থাকে এবং কাটিং টুল রোটারি মোশনে থাকে, আর কিন্তু লেথ মেশিনে ওয়ার্ক পিস থাকে হচ্ছে রোটারি মোশনে, আর কাটিং টুলটা থাকে লিনিয়ার মোশনে। ভেরি আর গুড। তারপর হচ্ছে মিলিং মেশিনের মাধ্যমে আমরা রাউন্ড এবং ফ্ল্যাট ওয়ার্ক পিসকে আমরা কাট করতে পারি, কিন্তু আহ কি মেশিনে লেদ মেশিনে শুধু হচ্ছে আমরা রাউন্ড ওয়ার্ক পিসকে কাট করতে পারি। আর রাইট। মিলিং ওয়ার্কপিসে আমরা ইম্পোর্ট পাওয়ার হচ্ছে 2টা মোটর থেকে পাই, কিন্তু লেদ মেশিনে আমরা পাওয়ার হচ্ছে জাস্ট একটা মোটর থেকে পাইতেছি। তারপরে মিলিং মেশিনে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল থাকে, কিন্তু লেদ মেশিনে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল থাকে। আচ্ছা, এটা হচ্ছে ইন জেনারেল লিখতে হবে, ঠিক আছে? লাস্ট পয়েন্টটা যেটা বললেন সেটাতে বলতে হবে যে ইন জেনারেল লেদ মেশিনে হচ্ছে আমার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল ইউজ করা হয়, আর হচ্ছে ইন জেনারেল মিলিং মেশিনে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল ইউজ করা হয়। ওকে স্যার। এই ডিফারেন্সের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? বুঝেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। দেখেন এখানে বলা হচ্ছে যে মিলিং মেশিনের ডেফিনেশন, যে মিলিং মেশিন হচ্ছে একটা কনভেনশনাল মেশিনিং প্রসেস, যে মেশিনিং প্রসেসে হচ্ছে আমরা সাধারণত ফ্ল্যাট অবজেক্ট গুলাকে কাটার জন্য ইউজ করে থাকি। তো এইখানে হচ্ছে আপনার মেটালকে কাটার জন্যই মূলত আমরা ইউজ করে থাকি, মেটালকে রিশেপ করার জন্য। তো এখানে কয়েকটা অপারেশন দেওয়া আছে, দেখেন যে এইভাবে আমরা কাটতে পারি, অথবা এই যে এভাবে স্লট কাটতে পারি, বা টুথ কাটতে পারি। র্যাক এন্ড পিনিয়নের র্যাক যেটা দেখেছিলাম, ওই র্যাকের যে টিথ গুলো আছে সেটা আমরা এভাবে মিলিং মেশিনের মাধ্যমে কাটতে পারি। এছাড়াও দেখেন যে হচ্ছে যে গিয়ার কাটতে পারি আমরা, এগুলা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে মিলিং মেশিনের প্রোডাক্ট। সো দেখেন এই যে ডাফ টেইল কাটতে পারি, এই টেইলটা দেখতে ডাভের মতো, সো দ্যাটস ওয়াই ডাফ টেইল বলা হচ্ছে এটাকে। তারপর হচ্ছে রাউন্ড অবজেক্টের মধ্যে স্লট কাটতে পারি। তারপরে হচ্ছে আপনার দেখেন এই যে উপরের নাটের যেই হেক্সাগোনাল শেপটা দিয়েছি বা অক্টাগোনাল শেপ, সেটা আমরা কাটতে পারি। বা কোনো একটা নাটের উপরে যদি একটা স্লট কাটতে চাই, সেই স্লটটা কাটতে পারি। বা একটা গিয়ার কাটতে পারি, গিয়ারের টিথ আমরা কাটতে পারি মিলিং মেশিনের মাধ্যমে। সো এইভাবে হচ্ছে আমরা মিলিং মেশিনটাকে ইন রিয়েল লাইফ ইউজ করতে পারি। মিলিং মেশিন
সাধারণত হচ্ছে আপনার দুই ধরনের হয়ে থাকে। এটার কাটারের উপর ডিপেন্ড করে, যে যে কাটারটা আছে সেটার পজিশনটার উপর ডিপেন্ড করে আমরা মিলিং মেশিনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার হরাইজন্টাল মিলিং মেশিন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল মিলিং মেশিন। ঠিক আছে, এই মিলিং মেশিন গুলো আবার কলাম এন্ড নি টাইপ মিলিং মেশিনের মধ্যে পড়ে। কলাম এন্ড নি টাইপ কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটার যে সাপোর্ট থাকে সেটা হচ্ছে এটার মধ্যে একটা কলাম দিয়ে সাপোর্টটা থাকে এবং এটা হচ্ছে একটা নি থাকে। ওই নিটাকে আমরা মুভ করাতে পারি, ওই নি এর মুভমেন্টের মাধ্যমে আমরা টেবিলটাকে মুভ করাতে পারি আপ এন্ড ডাউন। তো এই জন্য এই টাইপের মেশিন গুলাকে কলাম এন্ড নি টাইপ মেশিন বলা হয়। এবং এই কলাম এন্ড নি টাইপের যে মেশিন গুলো আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হরাইজন্টাল মিলিং মেশিন আর একটা হচ্ছে ভার্টিক্যাল মিলিং মেশিন। সো এটা কিসের উপর ডিপেন্ড করে? হরাইজন্টাল ভার্টিক্যাল হচ্ছে কাটিং টুল যেটা আছে বা কাটার যেটা আছে, কাটারটা তো স্পিন্ডলের সাথে লাগানো থাকে, তার পজিশনের উপর ভ্যারি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। হরাইজন্টাল মিলিং মেশিনের ক্ষেত্রে দেখেন, এই যে এটা হচ্ছে আমার শ্যাফট, এই শ্যাফটের সাথে হরাইজন্টালি হচ্ছে আমার কাটারটা লাগানো থাকবে। দেখেন ইদার এখানে ধরেন কাটারটা লাগানো আছে, এটা ঘুরতেছে এভাবে, এটা হয়ে যাবে হরাইজন্টাল। আর যদি আমার সরি এটা হয়ে যাবে ভার্টিক্যাল। আর যদি আমার কাটারটা এখানে থাকে, ধরেন যে কাটিং টুলটাকে আমি এখানে রাখছি, আর এটাকে এভাবে ঘোরাচ্ছি, এটা হয়ে যাবে হরাইজন্টাল। সো যদি হরাইজন্টালি ঘুরে, দেখেন এইটা হচ্ছে আমার হরাইজন্টাল শ্যাফট, হরাইজন্টালি এটাকে আমি রোটেট করাচ্ছি, এর ফলে হচ্ছে আমার কাটিং টুলটাও রোটেট করতেছে। সো এই জন্য এটা হচ্ছে আমার হরাইজন্টাল টাইপ মিলিং মেশিন। আর যদি আমার কাটিং টুলটার স্পিন্ডলটা একদম ভার্টিক্যালি থাকতো এবং ভার্টিক্যালি যদি রোটেট করতো, তখন সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল মিলিং মেশিন। আমাদের ল্যাবে দুই ধরনের মিলিং মেশিনই আছে। ম্যানুয়াল যে মিলিং মেশিনটা আছে বা কনভেনশনাল যে মিলিং মেশিনটা আছে সেটা হচ্ছে আমার হরাইজন্টাল টাইপ, আর সিএনসি মিলিং মেশিন যেটা আছে সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল টাইপ মিলিং মেশিন। ভার্টিক্যাল আর হরাইজন্টাল এই দুটা কি বুঝলেন? জি স্যার। সো ভার্টিক্যাল আর হরাইজন্টালের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখেন কি পাচ্ছি, যে এখানে দেখেন এটা হচ্ছে আমার কলাম, এটা হচ্ছে আমার বেসমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার নি যেটা আপ এন্ড ডাউন মুভ করতে পারে। কলাম এন্ড নি টাইপ এই জন্য বলা হচ্ছে, এটার একটা কলাম থাকে সাপোর্ট দেয়, আর নিটা হচ্ছে টেবিলটাকে আপ এন্ড ডাউন মুভ করাতে পারে। যেহেতু টেবিলটা হচ্ছে হরাইজন্টালি মুভ করে, তাহলে টেবিলের কি তিন ধরনের মুভমেন্ট থাকতে পারে, তাই না? এক্স ডিরেকশনে একটা, ওয়াই ডিরেকশনে একটা, জেড ডিরেকশনে একটা। যেহেতু এটা একটা 3 ডাইমেনশনাল সিস্টেম, সো আমার এই নিটাকে তিন দিকে মুভ করতে হবে, এক্স ওয়াই জেড, বা টেবিলটাকে তিন দিকে মুভ করতে হবে, এক্স ওয়াই জেড। সো দেখেন নি এর মাধ্যমে সে, যদি আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস বলি উপরেরটাকে, এটাকে যদি আমি ওয়াই এক্সিস বলি, এটা এক্স আর এটা হচ্ছে জেড। সো এই যে ওয়াই এক্সিস বরাবর যে মুভমেন্টটা উপর নিচ, সেটাই নি এর মাধ্যমে হয়। দেখেন নি হচ্ছে একটা সাপোর্টের সাথে আছে, এই যে একটা এটা কি বলবো, এটা বেগুনি কালারের যে সাপোর্টটা দেখতেছি, এটার উপর নিচ এই নিটা মুভ করতে পারে। সো নি যখন মুভ করবে, নি এর উপরে যতগুলা হচ্ছে কম্পোনেন্ট আছে, আপনার টেবিল, তারপর টেবিলের উপর ভাইসের উপর ওয়ার্ক পিস রাখা আছে, সো এগুলো মুভ করবে। সো এই নিকে যদি আমি উপর নিচ মুভ করাই, তাহলে হচ্ছে টেবিলটা উপর নিচ মুভ করবে। টেবিল উপর নিচ মুভ করলে আমার কাটিং টুলটা উপর নিচে, সরি, ওয়ার্ক পিসটা উপর নিচ বরাবর মুভ করবে। সেই ওয়াই মুভমেন্টটাকে কন্ট্রোল করে হচ্ছে আমার নি। এরপরে যদি আমি দেখি যে হচ্ছে যে এই বরাবর যে মুভমেন্টটা, সেটাকে যদি আমি বলি হচ্ছে যে জেড মুভমেন্ট, ঠিক আছে, এই জেড মুভমেন্টটাকে কন্ট্রোল করতেছে কে? দেখেন এই যে এইখানে হচ্ছে টেবিলটাকে আমি এই বরাবর মুভ করাতে পারি, ঠিক আছে, টেবিলটাকে আমি এই বরাবর মুভ করাতে পারি। সো টেবিল যখন এই বরাবর মুভ করে স্যাডেলের মাধ্যমে আমি টেবিলটাকে এটাকে যদি জেড ডিরেকশন বলি, তাহলে জেড ডিরেকশন বরাবর মুভ করাতে পারি। এটাকে জেড বলতে পারেন বা এক্স বলতে পারেন, যেটাই বলেন না কেন।
তো এই বরাবর আমি মুভ করাতে পারি। আচ্ছা, এইখানে যদি আমি এক্সিস লাইনটা আঁকাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরেন যে এইটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার ধরলাম এক্স এক্সিস, আর এই বরাবর যে মুভমেন্টটা মানে এই যে এটাকে ধরলাম হচ্ছে আপনার এক্স, এটা এক্স, এটা জেড। তো এই উপরের যে মুভমেন্টটা সেটা নিয়ে এর মাধ্যমে হয়, ওয়াই মুভমেন্ট বলতেছি। আর টেবিলটা এই বরাবর যে মুভমেন্ট করতেছে সেটা হচ্ছে আমার জেড মুভমেন্ট, সেটা স্যাডেলের মাধ্যমে হয়। আর টেবিল যে এই বরাবর মুভ করবে এক্স বরাবর, দ্যাট মিনস এই বাইরে আসবে আর ভেতরে যাবে, এই মুভমেন্টটা কন্ট্রোল করতেছে হচ্ছে আপনার ভাইসের মাধ্যমে করা যায়। ঠিক আছে, ভাইসের মাধ্যমে আমরা এই মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারি। সো টোটাল 3টা মুভমেন্টকে আমরা এইভাবে 3 ডিরেকশনে কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে আমার ওভারআর্ম। ঠিক আছে, এটা ওভারআর্ম। এই ওভারআর্মের সাথে হচ্ছে আমার এখানে স্পিন্ডল লাগানো আছে, আর এখানে হচ্ছে আমার মোটর 1 থেকে পাওয়ারটা আসে স্পিন্ডলে। আর এই যে টেবিলের যে মুভমেন্ট ওইটার জন্য এইখানে হচ্ছে একটা গিয়ার সিস্টেম, মানে জাস্ট এটা নিচে এখানে আরেকটা গিয়ার সিস্টেম আছে। সো ওই গিয়ার সিস্টেমের যে পাওয়ারটা সেটা মোটর 2 থেকে আসে। তো মোটর 2 পুরোপুরি এই লিনিয়ার মোশন গুলাকে কন্ট্রোল করে, আর মোটর 1 শুধুমাত্র কাটিং টুলের মোশনটাকে কন্ট্রোল করে, কমানো বাড়ানো এটা। সো এটা হচ্ছে কমানো বাড়ানো বলতে বোঝাচ্ছে যে আরপিএমটা, ধরেন যে 300 আরপিএম, 400 আরপিএম, 500 আরপিএম, এভাবে আরপিএম বাড়ানো কমানো এটা ডিপেন্ড করে মোটর 1 এর থেকে যে স্পিডটা আসে সেটা। সো ওইখান থেকে এখানে আছে স্পিন্ডল, স্পিন্ডল ঘুরলে আমার হচ্ছে এই যে আরবারটা ঘুরে, এই শ্যাফটটাকে বলা হচ্ছে আরবার, যেই শ্যাফটের সাথে আমার কাটিং টুলটা লাগানো থাকে। সো স্পিন্ডল ঘুরলে এই শ্যাফটটা ঘুরে, এই শ্যাফট ঘুরলে শ্যাফটের সাথে হচ্ছে আমার কাটিং টুল লাগানো আছে, সো কাটিং টুলটা ঘুরবে। সো এভাবে কাটিং টুলটা মোশন পাই। আর এরপরে যদি আমি আসি, আচ্ছা এটা তো ওয়ার্ক টেবিল, নি বললাম, স্যাডেল বললাম, এটা বেসমেন্ট। সো মোটামুটি সবগুলো কম্পোনেন্টই কিন্তু আলোচনা করা হয়েছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? জি শাইলা বলেন। স্যার একটু আগের পিকচারে আমরা যে কাটিং টুলটা ওটা ভার্টিক্যালি দেখলাম, এখানে হরিজন্টালি দেখছি। জি, এটা আমরা হরাইজন্টাল মিলিং মেশিন নিয়ে আলোচনা করতেছি, এই জন্য। ও আচ্ছা স্যার। 2 টাইপের হয় মিলিং মেশিন, কাটিং টুলের পজিশনের উপর ডিপেন্ড করে, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল। সো এটা হচ্ছে হরাইজন্টাল মিলিং মেশিন। মোটরের ব্যাপারটা আরেকবার একটু বললে ভালো হতো স্যার। আচ্ছা, মোটর নিয়ে আমরা হচ্ছে যে কাইনেমেটিক যেই অ্যানালাইসিস আছে সেটাতে অবশ্যই আরেকবার বলবো। তো এখানে জাস্ট ইন জেনারেল আপনারা জেনে রাখেন যে এই যে আমার যে কাটিং টুলটা যে রোটারি মোশন পাচ্ছে সেটা মোটর 1 থেকে পাই, এখানে কিছু গিয়ার ট্রেন আছে সেটার মাধ্যমে। আর আমার স্যাডেল, নি এবং হচ্ছে টেবিল, এগুলার যে মুভমেন্ট আছে এক্স ওয়াই জেড এই এক্সিস বরাবর লিনিয়ার মুভমেন্ট, এই মুভমেন্ট গুলা কন্ট্রোল করে হচ্ছে আপনার মোটর 2 নম্বর মোটর থেকে গিয়ার ট্রেনের মাধ্যমে এসে এই মোশন গুলা কন্ট্রোল হয়। স্যার ওভার আর্মটা কি করে? ওভার র্যামের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে যে ওভার র্যামের সাথে হচ্ছে স্পিন্ডলটা অ্যাটাচ থাকে। ওভার আর্মটা যেটা করে যে হচ্ছে আপনার স্পিন্ডলটাকে হোল্ড করে। সো স্পিন্ডলটাকে ঘোরা, যখন হচ্ছে এইখান থেকে স্পিডটা আসছে তখন এই স্পিন্ডলটা এখানে ঘুরে, এটার সাথে লাগানো শ্যাফট যেটা আছে সেটা ঘুরবে। জি স্যার, জি স্যার। ওই যে নি হচ্ছে আপনার, আচ্ছা এরা হচ্ছে অবশ্য উপরের এক্সিসটাকে জেড এক্সিস বলছে, তো জেড এক্সিস এর মুভমেন্টটাকে কন্ট্রোল করে নি। তো আপনারা যে কোনো যেটাই বলেন না কেন সেটা যদি আপনারা দেখাই দেন তাহলে ভালো, যে আপনি রাইট সাইডে একটা ডায়াগ্রাম ড্র করে যদি বলে দেন যে কোনটা এক্স কোনটা ওয়াই কোনটা জেড, তাহলে ইজিলি বোঝা যাবে। তো আপনি উপরেরটাকে ওয়াই না ধরে জেড ধরতে পারেন বা এক্স ও ধরতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট যেটাই ধরেন না কেন সেটার সাথে রিলেভেন্ট যেই মোশনটা আছে সেটা কোন বরাবর হচ্ছে সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। ডায়াগ্রামটা কি জাস্ট তিনটা অক্ষ থাকবে এরকম? জি
স্যার যে ডায়াগ্রাম যে আঁকতে বললেন, এটা কি তাহলে জাস্ট 3টা অক্ষ আঁকবো, এটা কি ডায়াগ্রাম স্যার, নাকি আবার এটাও আঁকতে হবে? না, এখন কোশ্চিনে যেটা চাইছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি কোশ্চিনে এরকম একটা বলে যে মিলিং হরাইজন্টাল মিলিং মেশিনের ডায়াগ্রাম ড্র করে মোশন গুলা দেখাও, সেক্ষেত্রে হচ্ছে এরকম ডায়াগ্রাম ড্র করে তারপর মোশন গুলা দেখাতে হবে। ও আচ্ছা স্যার। তো এরপরে স্যাডেল, স্যাডেল কি করে এটা তো বললাম, এক্স বা ওয়াই এক্সিস এর যে মোশন গুলো আছে, ভাইসের মোশন এবং হচ্ছে টেবিলের এই মোশনটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এর আগে আমরা লেদ মেশিনে দেখেছিলাম যে স্যাডেল শুধুমাত্র এই যে ক্যারিজ বরাবর, মানে শুধু এই মোশনটাকে কন্ট্রোল করে, এদিকে নিয়ে যাবে অথবা এদিকে নিয়ে যাবে, কিন্তু আর এই সাইডের মুভমেন্টটাকে কে কন্ট্রোল করতে বলেন তো? ক্রস স্লাইড, তাই না? জি স্যার। উপর বরাবর বা ক্রস বরাবর ক্রস স্লাইড মুভমেন্টটাকে কন্ট্রোল করতো, আর এই বরাবর হরিজন্টাল বরাবর স্যাডেল বা ক্যারিজ মুভমেন্টটাকে কন্ট্রোল করতো লেদ মেশিনের জন্য। কিন্তু এইখানে হচ্ছে আপনার স্যাডেল দুইটা মোশনকে কন্ট্রোল করতে পারে, উপরের মোশনটাকে ভাইসের মাধ্যমে কন্ট্রোল করতে পারে, আর এই মোশনটাকে হচ্ছে আপনার টেবিলটাকে মুভমেন্ট করার মাধ্যমে কন্ট্রোল করতে পারে। দুটার ক্ষেত্রে টেবিল মুভমেন্ট হচ্ছে, সো দুইটা মোশনই হচ্ছে স্যাডেলের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। এরপরে টেবিল আছে, তো টেবিল হচ্ছে আপনার মুভ করবে। এটা হচ্ছে আমার আরবার, যেটা স্পিন্ডলের সাথে যুক্ত থাকবে, স্পিন্ডল ঘুরলে আরবার ঘুরবে। আরবারের সাথে হচ্ছে আমার একটা হচ্ছে কাটিং টুল অ্যাডজাস্ট করা থাকে। এরপরে চলে আসি আমরা ভার্টিক্যাল মিলিং মেশিন। দেখেন ভার্টিক্যাল মিলিং মেশিনের ক্ষেত্রে দেখেন যে ভার্টিক্যালি আমার স্পিন্ডলটার সাথে আরবারটা লাগানো থাকবে। এখানে আর এটাকে আরবর বলে না, এটাকে হচ্ছে স্পিন্ডলই বলে। সো স্পিন্ডলের সাথে হচ্ছে আমার এই শ্যাফটটা থাকবে, এই শ্যাফটটা ঘুরলে আমার কাটিং টুল যেটা আছে সেটা হচ্ছে ঘুরবে। সো এখানেও নি থাকবে, কলাম থাকবে। সো নি এখানেও আপ এন্ড ডাউন মোশন দিবে। স্যাডেল আছে, স্যাডেল টেবিলের মুভমেন্টটাকে কন্ট্রোল করবে। বেসমেন্ট আছে, মানে সিমিলার সবকিছু আছে, শুধুমাত্র এই কাটিং টুলের যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। আগে হচ্ছে এটা হরাইজন্টাল বরাবর ছিল, এখন হচ্ছে ভার্টিক্যাল বরাবর হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ভার্টিক্যাল মিলিং মেশিন। আমাদের ল্যাবে যে মেশিনটা আছে ওইটার ক্ষেত্রে আপনার টেবিলটা শুধুমাত্র দুই দিকে মুভ করতে পারে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর। দ্যাট মিনস এই বরাবর আর হচ্ছে এই বরাবর। আর আমাদের যে কাটিং টুলটা আছে এইটা হচ্ছে আপনার উপর নিচ বরাবর মুভ করতে পারে। দ্যাট মিনস কাটিং টুলটা হচ্ছে আপনার রোটেটও করবে, আবার হচ্ছে যে এই হেডের যে মোশনটা আছে সেটা উপর নিচ বরাবর মুভ করে। সো এটা হচ্ছে জেড মুভমেন্ট বলা হয়। জেড মুভমেন্ট বলা হচ্ছে এটা হচ্ছে নি বরাবর উপর নিচ পর্যন্ত মুভ করবে। মানে আমাদের যে সিএনসি মিলিং মেশিনটা আছে ওইটার ক্ষেত্রে বললাম। তো একটা মেশিনের এক্স ওয়াই জেড দ্বারা কি মিন করতেছে এটা জানা কিন্তু খুব জরুরি। যেমন সিএনসি মেশিনে যদি আপনি এক্স ওয়াই জেড যদি ঠিকভাবে না বুঝেন, যখন কোডিং করবেন বা কোনো একটা কমান্ড করবেন, তো আপনি কমেন্ট করেছেন এক্স ওয়াই জেড আপনার মতো ধরে, কিন্তু মেশিনের এক্স ওয়াই জেড কিন্তু আলাদা, তাহলে কিন্তু হচ্ছে আপনার কোডটা ফেল করবে। সেক্ষেত্রে হচ্ছে মেশিন রান করবে না ঠিকভাবে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে মেশিন রান নাও করতে পারে। তো এই জন্য কোনটা এক্স এক্সিস, কোনটা ওয়াই এক্সিস এবং কোনটা জেড এক্সিস এটা জানতে হবে আপনাকে একটা সিএনসি মেশিনের জন্য। বাট একটা ম্যানুয়াল মেশিনের জন্য এক্স ওয়াই জেড তো আপনি আপনার মতো ধরে তারপর হচ্ছে কাটিংটা কমপ্লিট করবেন। সেক্ষেত্রে তো আপনি নিজেই ধরে নিচ্ছেন যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এই বরাবর কতটুকু মুভ করতে হবে সেটা স্যাডেল দিয়ে মুভ করাচ্ছেন অথবা হচ্ছে নি দিয়ে মুভ করাচ্ছেন, তো সেটা হচ্ছে আপনি জানেন। কিন্তু হচ্ছে যখন কোডিং করবেন তখন হচ্ছে মেশিনের মধ্যে কোন ধরনের এক্সিস আগে থেকে ডেভেলপ করা আছে সেটা জেনে তারপর কোডিং করতে হবে। স্যার সিএনসি মেশিনের যে কোডিংটা, ওটা কি স্যার মেশিন লার্নিং এর উপর পড়ে নাকি স্যার এআই এর মধ্যে পড়ে স্যার? না, এটা এআই বা মেশিন লার্নিং কোনোটার মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনার যে অ্যাডভান্স প্রোগ্রামিং এর মধ্যে পড়ে। যেমন হচ্ছে দেখেন ম্যাটল্যাব একটা কিন্তু হচ্ছে অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হ্যাঁ। হচ্ছে পাইথন। জি তো স্যার। এরকম হচ্ছে বিভিন্ন অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে।
সো সিএনসির কোডিংটা ওইরকম হচ্ছে, আর এটা হচ্ছে মানে মেশিনিং এর জন্য, ম্যানুফ্যাকচারিং এর জন্য হচ্ছে এই কোডিংটা ডেভেলপ করা হয়েছে। এটা পুরাটাই আলাদা, এটা হচ্ছে ওই এআই বা মেশিন লার্নিং এর মতো কোনো ল্যাঙ্গুয়েজ না বা কোনো কোডিং না। স্যার আমাদের কি এআই বা এমএল বেসড কোনো কোর্স কি আছে আইটি তে স্যার? না, নাই। আচ্ছা তবে হচ্ছে আপনাদের সিমুলেশন একটা ল্যাব আছে, 4-2 এ গিয়ে পাবেন। 4-2 এ মনে হয় 4-2 এ পাবেন। তো 4-2 এ ওই যে সিমুলেশন ল্যাবটা পাবেন, ওইখানে বেশ কিছু মানে হচ্ছে বেসিক নলেজ হচ্ছে আপনারা পাবেন, যে কিভাবে হচ্ছে ডেটাকে ট্রেন করতে হয় বা ট্রেন ডেটা, টেস্ট ডেটা, এগুলা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন। মানে মেশিন লার্নিং বলেন বা এআই বলেন, এগুলা তো সবই হচ্ছে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স। জি স্যার। 4-2 এ গিয়ে আপনারা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা হচ্ছে বেসিক নলেজ গেইন করবেন। জি স্যার। এমনিতে আপনারা স্ট্যাটিস্টিক্স হয়তোবা সাবজেক্ট হিসেবে পড়েছেন, কিন্তু ওইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে কিভাবে স্ট্যাটিস্টিক্স টুল গুলাকে আমরা ইউজ করতে পারি সিমুলেশনের মাধ্যমে, সেটা হচ্ছে ওই কোর্সটাতে আপনারা জানবেন। জি স্যার। এখানেও সেম জিনিস, তো এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। আচ্ছা, যে সিএনসি কোডিং এর যে কথাটা আসলো, সো সিএনসি কোডিং হচ্ছে আপনার মানে খুবই ইজি, ঠিক আছে? যদি এটার প্রত্যেকটা মানে নোটেশন আপনারা বুঝতে পারেন, তাহলে হচ্ছে এই কোডিং করাটা খুবই ইজি। বাট কোডিং করার আগে, যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোডিং, সো আপনাকে ম্যানুফ্যাকচারিংটা আগে ভালো করে বুঝতে হবে, যে কোন পার্ট থেকে আপনাকে কাটতে হবে, কোন ধরনের টুল ইউজ করতে হবে, মোশনটা কি রকম হবে, স্পিন্ডলের স্পিডটা কতটুকু হবে, বা ফিড রেটটা কতটুকু হবে, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে আগে। তারপরে তো হচ্ছে আপনি কোডিং করবেন। মানে কোডিং করি আমরা এই কারণে যেন হচ্ছে আমাদের অ্যাকুরেসি ভালো হয়, এবং হচ্ছে একটা কাজ রিপিটিটিভ ওয়েতে আমরা বারবার যেন করতে পারি। তো তার আগে তো আপনি যেটার উপর এটাকে অ্যাপ্লাই করবেন, সেই জিনিসটা সম্পর্কে আপনাকে জানতে হবে। সো ওইটা জানার জন্যই কিন্তু হচ্ছে এই কোর্সটা হচ্ছে আপনাদেরকে ভালো করে করতে হবে, ম্যানুফ্যাকচারিং প্রসেস। জি স্যার। আর ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে যদি আমি বলি, যে এটা নিয়ে কাজের শেষ নেই। কারণ দেখেন যে এখানে যে স্পিন্ডল স্পিডটা পাচ্ছি, এটা তো কন্টিনিউয়াস একটা স্পিড, এবং এটার ভ্যালু তো ইনফিনাইট পর্যন্ত। কেউ 300 নিতে পারে, কেউ 301 নিতে পারে, কেউ 302 নিতে পারে। তো কোনটা নিব আমি, কোনটা আমার জন্য অপটিমাইজ, তো অপটিমাম ভ্যালু আমার কোনটা, সেটা খুঁজে বের করার জন্য কিন্তু এই মেশিন রিলেটেড মানে অনেক অনেক হাজার হাজার পেপার আছে, এবং হাজার হাজার পেপারে দেখা যাচ্ছে যে এগুলা নিয়েই কাজ করে যাচ্ছে। জাস্ট মানে যে ফাইনাল প্রোডাক্টটা আমি পাবো, সেটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে কিনা এবং অল্প সময়ে আমি তৈরি করতে পারতেছি কিনা। মানে মেশিনিং যখন করব, তখন দুইটা জিনিস আমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কস্ট। তো আমার কাছে কাস্টমার যে কোয়ালিটিটা চেয়েছে, সেই কোয়ালিটিটা আমি মিট করতে পারতেছি কিনা। সো এই রিলেটেড দেখবেন অনেক কাজ আছে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে কি মানে আউটপুট প্যারামিটার গুলোকে আপনি কন্ট্রোল করবেন। আউটপুট প্যারামিটার কি হতে পারে, যে আমার ওয়ার্ক পিসের হার্ডনেস, ওয়ার্ক পিসের রাফনেস, যে আমার সারফেসটা কতটুকু স্মুথ। তারপর হচ্ছে ডাইমেনশন অ্যাকুরেসি, যে আমি যেই ডাইমেনশন চেয়েছি সেই ডাইমেনশনের বানিয়ে দিতে পেরেছি কিনা। সে এইরকম হচ্ছে, এগুলো হচ্ছে আউটপুট প্যারামিটার। সেই আউটপুট প্যারামিটার গুলা নিয়ে অনেক ধরনের অ্যানালাইসিস হয়েছে এবং সামনেও হবে। এরপরে চলে আসেন হচ্ছে ইনপুট প্যারামিটার গুলাতে। এই আউটপুট প্যারামিটার পাওয়ার জন্য আপনাকে মেশিনের ইনপুট প্যারামিটার গুলাকে কন্ট্রোল করতে হবে। দ্যাট মিনস আপনি ডিজায়ার্ড কোয়ালিটি পাওয়ার জন্য মেশিনকে ওইভাবে কমেন্ট করতে হবে। সো এখন আপনি এটা করতে পারেন যে মেশিনকে কমেন্ট করলেন, মেশিন যত বেশি চালাবেন মেশিনিং কস্ট তত বাড়বে, মেইনটেনেন্স কস্ট তত বাড়বে। সো এইখানে হচ্ছে আপনাকে একটা ট্রেড অফ করতে হবে, যে আমার কোয়ালিটি ম্যাক্সিমাম অ্যাচিভ করার জন্য মেশিনটাকে কত অল্প সময় রান করায় আমি হচ্ছে কোয়ালিটিতে অ্যাচিভ করতে পারি। মেশিন কম সময়ে যদি আমি ভালো কোয়ালিটি অ্যাচিভ করতে পারি, সেক্ষেত্রে যেটা হবে যে আমি আরো বেশি পরিমাণ প্রোডাকশন করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রোডাকশন বেড়ে যাবে, আর মেশিনিং কস্টটাও কিন্তু কমে যাবে। সো এই বিষয়টার মধ্যে হচ্ছে একটা ট্রেড অফ করাটাই হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারদের কাজ। এখন যদি আসি ইনপুট প্যারামিটারের মধ্যে কি কি আছে,
ইনপুট প্যারামিটারের মধ্যে মিলিং মেশিনের ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কাটিং টুলের রোটারি মোশন, আর একটা হচ্ছে আমার এই ওয়ার্কপিসের লিনিয়ার মোশন। এই দুটাকে আপনি কিভাবে কন্ট্রোল করলে আপনি হচ্ছে ফাইনাল আউটপুটটাও ভালো হবে এবং হচ্ছে কম সময়ে আপনি কাজটা করতে পারবেন, এই বিষয়গুলো হচ্ছে নিয়ে অনেক গবেষণা, অনেক কাজ হচ্ছে, হয় এবং হচ্ছে সামনেও হবে। যেমন রিসেন্টলি আমি হচ্ছে গ্রাইন্ডিং মেশিন নিয়ে একটা কাজ করতেছি। সো গ্রাইন্ডিং মেশিন হচ্ছে আপনার ফিনিশিং, আমি গ্রাইন্ডিং মেশিনও আপনাদেরকে পড়াবো। গ্রাইন্ডিং মেশিন যেটা আছে সেটা হচ্ছে আপনার ফিনিশিং টুল। দ্যাট মিনস লেদ মেশিন বা মিলিং মেশিন থেকে যে আউটপুটটা আমরা পাবো, মানে যে কাজটা পাবো, মিলিং মেশিন এবং লেদ মেশিন থেকে আমি একটা কাজ শেষ করেছি, ওটাকে তো এখন ফিনিশিং দিতে হবে। তো এই ফিনিশিং গুলা সাধারণত গ্রাইন্ডিং মেশিনে করা হয়। তো ফিনিশিং টাইমটা কমানো বা ফিনিশিং অ্যাকুরেসি বাড়ানো, এটার উপর কোন কোন প্যারামিটার গুলো ডিপেন্ডেন্ট, এবং এটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করেছি, করে বিভিন্ন ডেটা কালেক্ট করছি। এই ডেটা গুলাকে তারপর হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস করছি। ডেটা অ্যানালাইসিস করার পর তারপর হচ্ছে আমরা প্রেডিকশন মডেল দাঁড় করাইছি, তারপর হচ্ছে প্রেডিক্ট করছি যে কোন প্যারামিটার গুলোর জন্য আমার আউটপুটটা ম্যাক্সিমাম হবে। তো এখন ওটা রানিং আছে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বেসিস। সো যেহেতু এক্সপেরিমেন্টাল বেসিস, তাহলে এক্সপেরিমেন্টাল ডেটা তো আর ভুল হবে না। সো ওই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আপনাকে একটা মানে আপনাকে হচ্ছে একটা রেজাল্ট শো করাতে হবে। এটা হচ্ছে এই ফিল্ডের কাজ আর কি। যেমন ডেটা অ্যানালাইসিস কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। আপনি সার্ভে থেকে একটা ডেটা পেতে পারেন, সেটা কি হচ্ছে যে হিউম্যানদের ডেটা আপনি কালেক্ট করতেছেন, একজন হিউম্যান কিভাবে থিঙ্ক করতেছে সেটাকে আপনি বিভিন্ন রেটিং প্যারামিটার দিয়ে হচ্ছে কালেক্ট করতেছেন। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডেটা কালেকশন। আবার ম্যানুফ্যাকচারিং যখন করবেন তখন তো হচ্ছে আপনি এটাকে, এই প্রসেস গুলাকে বিভিন্ন প্যারামিটারের এগেনস্টে চালাবেন। ধরেন কেউ 300 আরপিএম এ চালাবেন, কেউ 400 আরপিএম এর মেশিনটাকে চালাবেন, এভাবে 300, 400, 500, 600 বিভিন্ন আরপিএম এর জন্য বিভিন্ন ডেটা আপনি পাবেন, বিভিন্ন আউটপুট ভ্যালু পাবেন। তারপরে এই আউটপুট ভ্যালু গুলাকে এবং ইনপুট প্যারামিটারের মধ্যে হচ্ছে কোন ইনপুট প্যারামিটারের সেটটা অপটিমাম ভ্যালু আপনাকে দিচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। এবং পরবর্তীতে যদি আমি রান করি এই টাইপের অপারেশন, সেটার জন্য আমার অপটিমাম ভ্যালু গুলো কেমন হতে পারে সেটা সম্পর্কে হচ্ছে একটা ধারণা আপনাকে দিতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তো কেউ যদি ইন্টারেস্টেড হন এই সব বিষয় নিয়ে কাজ করার, তাহলে আপনারা যেটা করতে পারেন যে প্যান্ডেমিক শেষ হওয়ার পর ল্যাবে আমাদের মেশিন গুলো আছে, তো ল্যাবে আপনারা আপনাদের যদি কোনো কাজ মাথায় আসে যে আমি এইটা নিয়ে এই প্যারামিটার অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে ওইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। জি স্যার। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা ভার্টিক্যাল মিলিং মেশিনে ছিলাম। সো এখানেও টেবিল আছে, মিলিং হেড আছে, মিলিং হেডের মধ্যে হচ্ছে আপনার, আচ্ছা ওইখানে ছিল কিন্তু ওভার আর্ম আর এখানে আছে হেড। এটাই কিন্তু একটা ডিফারেন্স, যে ওইখানে ওভার আর্ম ছিল আর এখানে হচ্ছে একটা হেড আছে। তো হেডের মধ্যে হচ্ছে আপনার স্পিন্ডল থাকবে, ওইখানে ওভার আর্মের সাথে হচ্ছে আমার আরবরটা কানেক্টেড ছিল স্পিন্ডলের মাধ্যমে। আর এখানে হচ্ছে আপনার আছে হচ্ছে একটা র্যাম। সো র্যামের মাধ্যমে হচ্ছে আপনি যে এই কাটিং টুলের পজিশনটাকে হচ্ছে আপনি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডস করতে পারবেন। তো এখানে দেখেন কি বলা হচ্ছে, যে আপনার বেড টাইপ মিলিং মেশিন আমরা একটু আগে দেখলাম, যে দুইটা দেখলাম সেই দুইটাই তো হচ্ছে আমার বেড টাইপ মিলিং মেশিন ছিল। দ্যাট মিনস একটা বেড ছিল, ওই বেডের উপর হচ্ছে আপনার নি ছিল, কলাম ছিল, ওটার উপর বেডের উপর হচ্ছে আপনার মিলিং মেশিনের বাকি প্রত্যেকটা পার্টস ছিল। সো এই জন্য এটাকে বলা হচ্ছে বেড টাইপ মিলিং মেশিন। এছাড়াও হতে পারে কি দেখেন, সিএনসি মিলিং মেশিন হতে পারে, রোটারি টেবিল মিলিং মেশিন হতে পারে, প্লানার মিলিং মেশিন হতে পারে, প্লেনার বা ট্রেসার কন্ট্রোল মিলিং মেশিন হতে পারে। তো এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। যেমন ট্রেসার মিলিং মেশিন যেটা আছে সেটা হচ্ছে এরোস্পেস ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ করা হয়। আপনার সিএনসি মিলিং মেশিন যেটা আছে সেটা ধরেন যে হচ্ছে যে আপনার রিপিটেটিভ ওয়ার্ককে কমানোর জন্য ইউজ করা হয়।
এটা হচ্ছে ম্যাস প্রোডাকশনের জন্য আমরা ইউজ করতে পারি। কিন্তু দেখেন আপনারা স্টুডেন্ট, আপনাদের জন্য তো জাস্ট ছোটখাটো আমরা এক্সপেরিমেন্ট দেখাবো, সেক্ষেত্রে কিন্তু বেড টাইপ মিলিং মেশিনটাই আপনাদের জন্য বেস্ট। কারণ আমরা এখানে তো এটা লং টার্ম চালাবো না, দেখা যাচ্ছে বছরে 4 বার বা 5 বার মেশিনটা রান করাতে হচ্ছে। সো এটা হচ্ছে ইকোনমিক্যাল পারপাজে চালানো হচ্ছে না। সো ইকোনমিক্যাল পারপাজে চালাতে হলে সিএনসি মিলিং মেশিন ইউজ করাই বেটার, যদিও এটার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক বেশি। সো মিলিং মেথডের ট্রেসারটা আমরা কেন ব্যবহার করি স্যার? এই যে ট্রেসার কন্ট্রোল মেশিন, জি স্যার। এটা হচ্ছে আপনার, এটা আরো অ্যাডভান্স লেভেলের। তো ওই যে মাস্টার মডেল থেকে কোনো কিছু যদি রিপ্রোডিউস করতে চান, যেমন অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলাতে বা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি গুলাতে কি হয়, যে ওদের অনেক কমপ্লেক্স পার্ট থাকে। তো ওই কমপ্লেক্স পার্ট গুলাকে হচ্ছে আগে সলিড ওয়ার্কস বা হচ্ছে অটোক্যাড এগুলাতে ডিজাইন করা হয়। ডিজাইন করার পর তারপরে হচ্ছে একটা মাস্টার মডেল দাঁড় করানো হয়, তারপরে এটাকে ট্রেস করে আপনার মিলিং মেশিনটা ওইভাবে ট্রেস করে করে ওই পার্ট গুলাকে ডেভেলপ করে। জি স্যার, বুঝতে পারছি। এরপরে যদি আমরা আসি আপ মিলিং আর হচ্ছে ডাউন মিলিং। সো মানে কাটিং টুলের, আর আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে নিই, যে ওয়ার্ক পিসের যে মোশনটা আছে এখানে, সেটাকে কিন্তু ফিড মোশন বলে বা ফিড রেট বলে। লিনিয়ার মোশন মানেই ফিড রেট। লেদ মেশিনের ফিড রেট ছিল হচ্ছে আপনার কাটিং টুলের মোশন, আর মিলিং মেশিনের ক্ষেত্রে ফিড রেট হচ্ছে আপনার ওয়ার্ক পিসের মোশন। তো ওয়ার্ক পিসের যে লিনিয়ার মোশন আছে সেটাকে আমরা বলতে পারি ফিড মোশন, ঠিক আছে? সো ফিডের ডিরেকশন এবং কাটিং টুলের রোটারির ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমরা মিলিং মেথডকে 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 আপ মিলিং, নাম্বার 2 ডাউন মিলিং। এই সবুজ কালারের যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার ওয়ার্ক পিস, আর হলুদ কালারের যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার কাটিং টুল। সো ফিড আমি দিচ্ছি এই বরাবর, দ্যাট মিনস আমার টেবিলকে মুভ করাচ্ছি স্যাডেলের মাধ্যমে এই দিক থেকে এই দিকে। আর কাটিং টুলের মোশনটা হচ্ছে আমার ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় তাহলে যদি আমি এই সারফেসের সাথে, যে সারফেসকে কাটবে সেই সারফেসের সাথে যদি একটা ট্যানজেন্ট লাইন নিই, যেহেতু এটা এই বরাবর ঘুরতেছে, তাহলে ট্যানজেন্টটা কোন দিক কাজ করবে? এদিকে না? তাহলে দেখেন এই যে ট্যানজেন্ট লাইনের ডিরেকশন মানে কাটিং টুলের লিনিয়ার ডিরেকশন সারফেস বরাবর, এবং ওয়ার্ক পিসের ডিরেকশন যদি দুইটা উল্টা হয় সেক্ষেত্রে সেটা হবে আপ মিলিং, আর যদি দুইটা সেম দিকে হয় সেক্ষেত্রে হবে সেটা ডাউন মিলিং। জি বলেন, কেউ কোশ্চেন করতেছি না। না স্যার, কোশ্চেন না স্যার। কারোর কোনো কিছু বলার আছে? সো একটা হচ্ছে আমার আপ মিলিং আর একটা হচ্ছে আমার ডাউন মিলিং। এই আপ মিলিং এর যদি আমি কাটারের ডিরেকশন চেঞ্জ করে দিই, দ্যাট মিনস রোটেশনটা যদি চেঞ্জ করে দিই, এই বরাবর যদি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু হয়ে যাবে আমার ডাউন মিলিং, তাই না? জি স্যার। এই আপ মিলিং এবং ডাউন মিলিং এর কিছু হচ্ছে রিলেটিভ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। এইখানে দেখেন যে এটা যে অ্যাডভান্টেজ সেটার মধ্যে বলা হচ্ছে যে ব্যাকলাশ হবে না বা কম হয় লিড স্ক্রু আর হচ্ছে নাটের মধ্যে, যে ব্যাকলাশ আছে সেটা হচ্ছে হয় না এখানে, ঠিক আছে? এইখানে কিন্তু ব্যাকলাশটা বেশি হয়, আর এটাতে আমরা বেটার সারফেস ফিনিশ পাই। সো এটাতে আমরা বেটার সারফেস ফিনিশ পাবো কিন্তু ব্যাকল্যাশ বেশি হবে। ব্যাকল্যাশ বলতে বোঝানো হচ্ছে যে আপনার দেখেন যে এইখানে হচ্ছে আপনার এটা এইদিকে মুভ করতেছে, ওয়ার্ক পিসও এইদিকে মুভ করতেছে। তো সেক্ষেত্রে যেটা হবে যে দেখেন এইখানকার যেই অপারেশনটা, এখানে একবার কাটিং টুলটা চলে গেল, আবার কিন্তু কাটিং টুলটা এখানে আসবে, একই জায়গায় কিন্তু দুইবার হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা যেটা হয় যে ইমপ্রেশন পড়ে যায়, মানে ছাপ পড়ে যায়, মানে একটা হচ্ছে আপনার দাগ দাগ পড়ে যায় সারফেসের উপর।
সরি এটাতে না, এটাতে হচ্ছে আপনার সারফেসের উপর হচ্ছে দাগ পড়বে। কারণ দেখেন বারবার হচ্ছে আপনি আগে ডিরেক্টলি সারফেসকে হচ্ছে ফিনিশ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে সারফেস ফিনিশটা এটাতে বাজে আসবে বা খারাপ আসবে। মানে এটা কি এগেনস্টে কাজ করতেছেন আপনি, কাটিং টুল কাজ করতেছে এইদিকে, সরি ওয়ার্কপিস কাজ করতেছে এইদিকে, কাটিং টুল কাজ করতেছে এইদিকে, তাহলে কি দুইজন বিপরীতমুখী ভাবে কাজ করতেছে। সো দ্যাটস ওয়াই এটার এখানে হচ্ছে আপনার এই সারফেস ফিনিশটা খারাপ আসবে। আর এটা যেহেতু সিমিলার দিকে কাজ করতেছে, এটা এক জায়গাতে 2 বা 3 বার করে কাটবে, সো দ্যাটস ওয়াই এটা সারফেস ফিনিশটা ভালো আসবে। সো এটা ছিল হচ্ছে আপনাদের আপ মিলিং আর ডাউন মিলিং। এই দুইটাতে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আজকের লাস্ট টপিক হচ্ছে এটা, যে আমাদের মিলিং অপারেশন গুলাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ওটা কিন্তু ছিল মিলিং মেথড, এর আগেরটা ছিল মিলিং মেথড, এবার হচ্ছে মিলিং অপারেশন। যে মিলিং অপারেশন গুলাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পেরিফেরাল আর একটা হচ্ছে ফেস মিলিং। পেরিফেরাল যেটা আছে সেটাতে যেটা হয় যে আপনার সাইড বরাবর কাটবে এবং কাটিং প্লেনের সাথে কাটিং টুলটা প্যারালালি থাকবে। যদি একটু সহজ করে বলি তাহলে দেখেন যে এটা তো আমার স্পিন্ডল ছিল, তাই না? সেই স্পিন্ডলটা যদি ঘুরে তাহলে কাটিং টুলটাও ঘুরবে। সো কাটিং টুলের দেখেন সাইড বরাবর যদি কাটে, এই যে এই সাইডটা দিয়ে কাটতেছে, নট ফেস। এর ফেস কয়টা বলেন তো? এটা একটা ফেস আর নিচে আরেকটা ফেস, তাই না? আর এটা তো হচ্ছে সাইড, সাইডে যেটা আছে সেটা ফেস হচ্ছে এটা আর নিচেরটা। তো এই ফেস দিয়ে যদি কাটে সেটা হবে ফেস মিলিং, আর যদি আমার সাইড দিয়ে কাটে তাহলে সেটা হবে হচ্ছে পেরিফেরাল মিলিং। এটা ফেস, কিন্তু এটা ফেস দিয়ে কিন্তু কাটতেছে না, কাটতেছে কি সাইডের এই এজ গুলা দিয়ে। জি স্যার। এটার ফেস কিন্তু এটাই, যে এখানে কিন্তু কাটিং এজটা আছে, কিন্তু কাটতেছে কি এই সাইডটা দিয়ে ওই দিক যাচ্ছে। এই একই টুল দিয়ে দেখেন যখন আমি সাইড দিয়ে কাটতেছি তখন সেটা হচ্ছে পেরিফেরাল, আবার এই একই টুল দিয়ে যখন আমি ফেসটা দিয়ে কাটতেছি তখন হচ্ছে সেটা ফেস মিলিং। এটা দিয়ে দেখেন ফেসটা দিয়ে আমি হচ্ছে কাটিং টুলটাকে মানে ওয়ার্কপিসটাকে কাটতেছি, সো দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে হচ্ছে আপনার ফেস মিলিং। এটাতেও দেখেন যে এইটার যে ফেস আছে ফেসটা দিয়ে আমি কাটতেছি, এই সাইডটা দিয়ে কিন্তু কাটতেছি না, এটা কিন্তু হচ্ছে সাইড, এই সাইডটা দিয়ে না কেটে আমি ফেস যেটা আছে সেটা দিয়ে কাটতেছি, সো দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে ফেস মিলিং। তো ফেস দিয়ে যখন কাটবো তখন হবে ফেস মিলিং, আর সাইড দিয়ে যখন কাটবো তখন সেটা হবে পেরিফেরাল মিলিং। সো পেরিফেরাল মিলিংটা হচ্ছে আপনার প্যারালাল থাকে কাটিং প্লেনের সাথে, আর হচ্ছে এটা থাকে হচ্ছে রাইট অ্যাঙ্গেলে বা পারপেন্ডিকুলারে। কারণ দেখেন আপনার হচ্ছে যে ফেসটা এটার সাথে পারপেন্ডিকুলার, কিন্তু জি স্যার। পেরিফেরাল আর ফেস মিলিং কি বুঝলেন? জি স্যার। Yes, sir. এই তিনটা অপারেশনের মধ্যে কোনটা ফেস আর কোনটা পেরিফেরাল এটা একটু বলেন। এটাতে আসি আগে, এটা কি পেরিফেরাল না হচ্ছে ফেস মিলিং? পেরিফেরাল। Peripheral. পেরিফেরাল, কারণ হচ্ছে এটার ফেস কোনটা বলেন তো? এই যে এটা, জি স্যার। এটা হচ্ছে তার ফেস, এটা হচ্ছে তার ফেস, জি এটা হচ্ছে তার ফেস। ফেস ফেস দিয়ে তো সে কাটতেছে না, কাটতেছে সাইডটা দিয়ে, এটা দিয়ে হুম। বা এটা দিয়ে, সো দ্যাটস ওয়াই এটা পেরিফেরাল। এটা পেরিফেরাল। এটা কি হবে? এটার সাইড কোনটা ফেস কোনটা বুঝতেছি না। এটাও পেরিফেরাল। এটাও পেরিফেরাল, কারণ হচ্ছে এটাকে যদি আমি একটু রোটেট করতাম তাহলে দেখেন এটার ফেসটা হচ্ছে এই বরাবর, এই বরাবর হচ্ছে ফেস, বা এই দিককার এটা হচ্ছে আরেকটা ফেস, কিন্তু এটা হচ্ছে আমার সাইডটা, সাইডটা দিয়ে কিন্তু কাটতেছে। এটা এটাও পেরিফেরাল। পেরিফেরাল। এটাও কিন্তু হচ্ছে পেরিফেরাল, কারণ এটা হচ্ছে আমার ফেস, ফেসটা দিয়ে কিন্তু আমি কাটতেছি না, এটা হচ্ছে আমার ফেস, বা এই সাইডের এইটা হচ্ছে আমার ফেস, ফেস দিয়ে কিন্তু আমি কাটতেছি না, কাটতেছি হচ্ছে সাইডটা দিয়ে। সো এই তিনটাই কিন্তু হচ্ছে আমার পেরিফেরাল। আবার যদি
এই তিনটা বলেন তো কি? লুপ পেজ, প্রথম দুটো ফেস, পরেরটা পেরিফেরাল। হ্যাঁ, পরেরটা পেরিফেরাল। এটা পেরিফেরাল কিভাবে হলো? কারণ সাইডটা দিয়ে কাটতেছি, তাই না? জি স্যার। সো এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আপনাদের অনেক সময় ফিগার আসতে পারে, ফিগার থেকে আপনাদেরকে বলতে হবে যে কোনটা পেরিফেরাল, কোনটা হচ্ছে ফেজ মিলিং। আবার অনেক সময় হচ্ছে আপনাদের ফিগার ড্র করতে দিতে পারি, যে 2টা বা 3টা এক্সাম্পল দিয়ে দেখান যে পেরিফেরাল বা হচ্ছে ফেজ মিলিং কি রকম হবে। তো সেক্ষেত্রে এই ফিগারগুলো আপনাদেরকে ড্র করতে হবে। ফিগার তো আর কালার করার দরকার নাই, 2D তে ড্র করবেন, বাট মেন জিনিস যেটা সেটা হচ্ছে যে কোনটা দিয়ে কাটতেছে সেটা বোঝানো। ফেসটা দিয়ে কাটতেছে নাকি হচ্ছে সাইডটা দিয়ে কাটতেছে। না না না, এটা যেটা ছিল যে এটা তো ওয়ার্ক পিসটা ছিল, তো প্রথমে হচ্ছে উপরটা কাটছে, একবার একটা লেয়ার কাটছে, আবার আরেকটা লেয়ার কাটতেছে, এভাবে লেয়ার কাটতে কাটতে নিচের দিকে যাচ্ছে। ডেপথ অফ কাট যেটা হয়েছে যে এতখানি, এটা কিন্তু একদানে হয় নাই। মানে এটা উপরের সারফেসটাকে একবার কাটছে, তারপর আবার উপরের সারফেসটাকে আরেকবার কাটছে, কাটতে কাটতে মানে উপরের সারফেস ওয়াইজ কাটছে, সাইড ওয়াইজ কাটে নাই। জি স্যার। বোঝা গেছে? জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, তাহলে আজকের লেকচার এতদূর পর্যন্তই। এর পরের দিন আমরা যেটা দেখবো যে কাটিং টুল গুলা দেখবো, আর কাইনেমেটিক ডায়াগ্রামটা অ্যানালাইসিস করব। কাইনেমেটিক অ্যানালাইসিস করব, এটা করব, আর হচ্ছে এই রিলেটেড যে কয়টা ম্যাথ আছে, এই চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ আছে, সো ম্যাথ গুলো হচ্ছে আমরা দেখবো। ওকে স্যার। স্যার আমাদের সায়ান ভাইয়ের বাবা হচ্ছে গত সপ্তাহে মারা গেছে, তো এই কারণে উনি হচ্ছে ক্লাসে জয়েন করতে পারতেছেন। তো ওনার আচ্ছা। অ্যাটেন্ডেন্সটা কি স্যার দেওয়া যায়? হ্যাঁ, ওনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। ওই যে সিআর আমাকে যখন ইমেল করবেন তখন হচ্ছে ওটা একটু মেনশন করে দিবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আর হচ্ছে আপনাদের কি আবার 11:30টায় ক্লাস, তাই না? জি স্যার। এই আসিফ, ফাহিম, তারপর হচ্ছে হুমায়রা, বৃষ্টি, এরাই তো শুধু কথা বলে দেখি। শাইলাও মাঝে মাঝে কথা বলে। বাকিদের কি অবস্থা? ফারদিন কই? ফারদিনকে অনেকদিন কথা শুনি না তাই। ইয়েস স্যার। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার। কোর্স সেরাতে আপনি কি আর কোর্স টোর্স করেন নাকি বাদ দিয়ে দিয়েছেন? স্যার অ্যাক্সেস তো শেষ স্যার। অ্যাক্সেস শেষ, এখন আর তাই জন্য করতে পারতেছেন না নাকি? এখন কি করেন? ক্লাস লোড তো নাই বললেই চলে। এখনো তো আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট কি কোনো টিচার দিয়েছে? না স্যার। কোনো এক্সামও হয়নি? না মানে স্যার। আপনারা কত লাকি দেখছেন, মানে 2 মাস পার করে দিলেন উইদাউট এনি অ্যাসাইনমেন্ট এন্ড এনি কাইন্ড অফ অ্যাসেসমেন্ট। অথচ আপনাদের অন্য ফ্রেন্ড যারা আছে 45 এরই, ডিসি বলেন বা হচ্ছে ইয়ান বলেন, ফেব্রিক বা ম্যানেজমেন্ট, তারা অলরেডি মনে হয় 4টা অ্যাসাইনমেন্ট জমা দিবে এই উইকে, আমার সাবজেক্টে শুধু। একটা অ্যাসেসমেন্ট অলরেডি দিয়েছে, সামনে পূজার পরে আরো একটা অ্যাসেসমেন্ট তাদের হবে। স্যার ম্যানুফ্যাকচারিং প্রসেসই স্যার। না না, ওদের হচ্ছে আলাদা, ওদের হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা আচ্ছা। ওইটা নতুন কোর্স হওয়াতে আমি হচ্ছে ওইটাতে মানে বেশি আমার টাইম দিতে হচ্ছে, তো এই জন্য আপনাদের ভিডিও টিডিও কিছু বানাতে পারিনি। স্যার ওই কোর্সটা কি আমাদের আছে? হ্যাঁ, আপনাদের নেক্সট সেমিস্টারে আছে। যদি আমি নিই তাহলে অনেক প্যারা খাবেন, মানে দোয়া করেন যেন আমি না নিই, অন্য কেউ যেন নেয়। কারণ আমি নিলে আপনাদেরকে দেখা যাবে প্রতি উইকে একটা করে অ্যাসাইনমেন্ট দিব, তো অ্যাসাইনমেন্টে দেখা যাবে যে 7-8টা করে ম্যাথ করতে হবে, তারপর হচ্ছে অনেকগুলা পরীক্ষা দিতে হবে, তো আমি নিলে অনেক প্যারা খাবেন। এটাতেও আপনাদের শুরু হবে সামনে, একটু টাইম পাইলে আপনাদের এখানে হচ্ছে আপনারা অনেক হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট পাবেন। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলে রাখি, যে কেউ যদি ম্যানুফ্যাকচারিং প্রসেসে খুব বেশি ইন্টারেস্টেড হন, তাহলে যেটা করতে পারেন যে গুগল স্কলারে গিয়ে লেদ মেশিন বা মিলিং মেশিন, এই দুটার সম্পর্কে আপনারা জেনেছেন, এই দুটার প্যারামিটার অ্যানালাইসিস বা অপটিমাইজেশন অফ ইনপুট প্যারামিটার, এই রিলেটেড পেপার গুলা পড়তে পারবেন। পড়লে যেটা হবে যে একটা ভালো ইনসাইট ডেভেলপ হবে আপনাদের মধ্যে। যারা খুব বেশি ইন্টারেস্টেড তারা এটা নিয়ে পড়াশোনা করতে পারে।
জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর কেউ কিছু বলবেন? যদি বলতে চান বলতে পারেন, না হলে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, আমাদের ওই ফাঁকিবাজ ছেলেটা কই? আসিফ বলেছিল। স্যার ওই যে একদিন যে পড়া ধরেছিলেন স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা কই? আইডি 23, ও স্যার এতক্ষণ ছিল, এখন তো নাই, মেবি কানেকশন চলে গেছে স্যার। ও আচ্ছা আচ্ছা, 23 নাই তাই না? 36 আছে স্যার। 36 তো হচ্ছে ইয়া তাই না? ফাঁকিবাজ জি। অয়ন। জি স্যার। অয়ন আছেন? অয়ন কি আছেন? রোল 36। মিরাজ কি আছেন? মিরাজের তো হচ্ছে নেটে মনে হয় সমস্যা ছিল। রোল 30 না মিরাজ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, রোল 30 কি অবস্থা আপনার? নেট টেট কি এখন পাচ্ছেন? কারেন্ট টারেন্ট থাকে? স্যার আজকে মোটামুটি ভালো আছে, প্রবলেম হয়নি। আচ্ছা আচ্ছা। এমনিতে ওইদিকে তো মানে ভালোই বৃষ্টি হয়েছে জি স্যার, প্রচুর শুনলাম। বৃষ্টি, বন্যা আর কি, অবস্থা খারাপ। হুম। এখন পরিস্থিতি কেমন? আপাতত ভালো আর কি স্যার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যে সকল সাবজেক্ট গুলো মিস করেছেন সে সকল টিচারদেরকে একটু জানিয়ে রাখবেন। তাহলে হয়তো বা হচ্ছে পরবর্তীতে অ্যাটেন্ডেন্স তারা যদি কনসিডার করলে করতেও পারে। বাট আপনার প্রবলেম যে হয়েছিল এটা হচ্ছে একটু কাইন্ডলি জানিয়ে রাখবেন। ঠিক আছে মিরাজ? জি স্যার। 36 মেসেজ দিয়েছে স্যার, এই যে ওর মাইকে প্রবলেম। হ্যাঁ, ওই যে লেখছে দেখলাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর হচ্ছে ওই আজকে হচ্ছে আমি রিডিং ম্যাটেরিয়াল গুলো আপলোড করে দিব। সো রিডিং ম্যাটেরিয়াল গুলো ভালো করে পড়বেন। তারপর হচ্ছে ভিডিও আপলোড করার পর ভিডিওতেও যদি কোনো কিছু বুঝতে যদি না পারেন বা কোনো কনফিউশন যদি থাকে, তাহলে হচ্ছে আমরা এক্সামের আগে মানে হচ্ছে আপনাদের তো এক্সামটা 18 তারিখে নিব এরকম চিন্তা ভাবনা আছে। 17 তারিখ, কালকে তো হচ্ছে 11 তারিখ। তো 11-র পরে 7 যোগ করলে 18 তারিখ। তো 18 তারিখে হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্টটা নিব। এমসিকিউ বেসিস হবে। নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলসে বলে দিব। তো আমি ভিডিও আর হচ্ছে রিডিং ম্যাটেরিয়াল আপলোড দেওয়ার পর যদি মনে হয় যে কোনো রিডিং ম্যাটেরিয়াল মিস গেছে বা কোনো কিছু বুঝতে পারতেছেন না, অবশ্যই সিআর এর থ্রুতে আমাকে জানাবেন। ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার, সুস্থ আসসালামু থাকবেন। আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম।